আসসালামু আলাইকুম। কম খরচে একদিনে সহজতম পাহাড়, ঝর্ণা ও সুন্দর সমুদ্র সৈকত ঘুরতে পারলে কেমন হয়? চলুন আজকে ব্লগ নাম্বার 12তে দেখাবো 300 টাকা খরচ করে আমরা কিভাবে সুন্দর পাহাড় ও সহজতম পথ, রূপসী ঝর্ণা এবং এসএরএম এর মতন বিশাল মাঠের পাশে সমুদ্র সৈকত ঘুরে আসলাম। আমরা প্রথমে চলে আসি একেখান মোড়ে। একেখান থেকে ডিরেক্ট বাস 100 টাকা বলে থাকে, সেই বাসগুলোতে 70 টাকা দিয়ে চলে আসি বড়দারগড় হাট। ডিরেক্ট বাসগুলোর সাথে একটু বাড়াবাড়ি করলে ভাড়া কমাতে পারবেন। ওয়াও, নাইস কাপল। আপনারা রূপসী ঝর্ণায় যেতে চাইলে হেল্পারকে বলবেন রূপসী ঝর্ণায় মাথায় নেমে দেওয়ার জন্য। আমাদের কাজ থাকার কারণে আমরা বড়দারগড় হাট নেমে যাই। আজকে আমাদের সাথে রূপসী ঝর্ণার সঙ্গী হচ্ছে আকাশ ভাই, হাসিব ভাই, জুবাইর ভাই। সো আমরা এখন যাচ্ছি রূপসী ঝর্ণায় বা কমলদহ ঝর্ণা। আমরা চারজন যাচ্ছি। সাবস্ক্রাইব করে দিবেন সবাই। আমার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে জুবাইর অফিশিয়াল। মাস্টার দুনিয়া বাংলা দুগে স্পন্সর নিল। হ্যাঁ, আমি প্রমোশন করে দিলাম ভাই। তারপর বড়দরগার হাট বাজারে নেমে রাস্তায় পার হয়ে স্কুলের সামনে মানুষের বাড়ির রাস্তা দিয়ে ঢাকা চট্টগ্রাম রেলপথ ধরে ধরে আমরা চলে আসি রূপসী ঝর্ণার সেই হোটেলগুলোর সামনে। রূপসী ঝর্ণার ভিতরে প্রবেশ করার আগে খাবারের অর্ডার দিয়ে যেতে হবে, তাই আমরা পাশের হোটেলে 120 টাকা দিয়ে খাবার অর্ডার করে যাই এবং আমাদের প্রয়োজনীয় ব্যাগ, জুতা রেখে আমরা প্রবেশ করি। রূপসী ঝর্ণা প্রবেশ করতে হলে জনপ্রতি 20 টাকা টিকিট কেটে প্রবেশ করতে হবে। ওই যে টুরিস্ট গেট নিতে চাইলে আপনি ওই টুরিস্ট গেট নিতে পারবেন, ঠিক আছে? সহবিচারে নিন 1000 টাকা বলি দেখেন। টিকিট না, উপায়টা বলেন। টিকিট না নেওয়ার একটা উপায় হচ্ছে ওই যে যেটা না, হ্যাঁ, একটা লুঙ্গি বাসা জোগাড়টা মাথার মধ্যে নিয়ে সোজা আবার করে টিকিট বন্ধ। টিকিট নাই, ওই তাও ঠিক। তারপর ঝর্ণার উদ্দেশ্যে হাঁটতে থাকি। এটা ছেলে মেয়ে সবার উভয়ের জন্য পারফেক্ট, কারণ এটাতে ইজিলি সবাই যেতে পারে। তো হাইটা কোনো কিছু ঝামেলা নাই। ট্রলির ঝর্ণা তো গেল, ট্রলির কাজ কি ঝর্ণার ভিতরে? যাই হোক, মনে হয় যৌবনের সব কাপড় এখানে নিয়ে আসছে শুধুমাত্র ঝর্ণায় ছবি তোলার জন্য, হতে পারে। তাই বলে ঝর্ণা এত বড় টলি? হাঁটতে হাঁটতে ঝর্ণার পানির কাছে চলে আসি, কিন্তু পানি এত বেশি নেই, পানির স্রোতও কম। এই ঝর্ণার আলাদা একটা মজার ব্যাপার আছে। বাচ্চা থেকে শুরু করে একদম মুরব্বী পর্যন্ত যে কোনো বয়সী এই ঝর্ণায় আসতে পারে। এখানে হাইকিং, ট্রাকিং তেমন কঠিন পথ বলতে গেলে নাই, সহজেই হাঁটা যায়। এরই মধ্যে দেখা যাচ্ছে অনেক ছোট বাচ্চা ঝর্ণার দিকে আসতেছে। বেশ কিছুক্ষণ হাঁটতে হাঁটতে আমরা চলে আসি সেই রূপসী ঝর্ণার কাছাকাছি। বাইরে ভাই, ইয়া মে কাহা গয়া, মুঝে বাঁচা লে ভাই, মুঝে বাঁচা লে। এত পরিমাণ পর্যটক আগে কখনো রূপসী ঝর্ণায় আসলে দেখিনি। যেন মনে হইতেছে এখানে প্রচুর পরিমাণে বিরিয়ানি সাপ্লাই দিতেছে, সবাই বিরিয়ানি খেতে আসছে। যাক, বন্ধ হওয়ার কারণে পর্যটক অনেক বেশি, কিন্তু পর্যটক কম হলে পানি পরিষ্কার থাকে এবং খুব এনজয় করা যায়। পর্যটক বেশি হওয়ার কারণে পানি অনেকটা অপরিষ্কার। এত পরিমাণ পর্যটক রূপসী ঝর্ণায় আগে কখনো দেখিনি। এই ঝর্ণাতে ঠেলে মেয়ে অনেক পর্যটকই দেখা যাচ্ছে। তারপর নিচে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা উপরের দিকে ঝর্ণায় চলে আসি। সে কোনো অবশ্যই দেখি পর্যটক কোনো কম নাই, পর্যটক আরও বেশি। পর্যটক এখানে বেশি হওয়ার কারণে আমরা মজা করতে পারবো না, তার জন্য আমি সবাইকে বলি একদম লাস্ট মাথার ঝর্ণাতে যাওয়ার জন্য, হয়তো সেখানে পর্যটক না থাকলে মজা করতে পারবো আমরা। সেই উদ্দেশ্যে আমরা 4 জনই রওনা হই সেই লাস্ট মাথার ঝর্ণায় যাওয়ার জন্য। রিসেন্টলি কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে এবং অনেক বেশি পর্যটক হওয়ার কারণে যাওয়ার পথটা খুবই কঠিন হয়ে যায়। সেই মুহূর্তে যদি একটু ভুল ভ্রান্তি, যদি কোনো পা ভুলে কোনো জায়গায় পড়ে বা পিছলে যান, তাহলে আপনার আহত হইতে পারেন, এমনকি মৃত্যুও করতে পারে। ঝর্ণায় মানেই, পাহাড় মানেই ভুল কিছু হলেই আহত বা নিহত যে কোনো একটা হবেন। ঝর্ণার উপর দিয়ে পথ আছে, ঝর্ণার উপর দিয়ে পথে ওটাই আমি মনে করি বেস্ট। যদি পড়েন তাহলে পানিতে পড়বেন, কিন্তু পাশে যে পথ আছে সেই পথে রশিদের ওঠাটা অনেকটা বেশি রিস্ক মনে করি। তারপর আমার বন্ধুরা সেদিক দিয়ে উঠতেছে, কে আগে উঠবে, কে আগে নামবে, এসব নিয়ে চলে। এসবের মধ্যে বাড়াবাড়ি, এইসবের কারণেও মাঝে মধ্যে অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে হয়। আর আমার এক বান্ধব দেখেন কোথায়, অথরিটি যেন তাকে দায়িত্ব দিয়েছে একটা গাছের মধ্যে রশির আগেও মানুষদেরকে তোলা সাহায্য করার জন্য। ওনাকে কয়েকবার নিষেধ করেছি এত বড় রিস্ক না নেওয়ার জন্য, তারপর উনি আমার কথা শুনতে রাজি নয়। দোনো পাশে এত বেশি পর্যটক যে সিরিয়াল ধরে ধরে উঠতেছে, তার জন্য আমি পাহাড় দিয়ে না উঠে ঝর্ণা বরাবর পথ দিয়ে উঠতেছি, কারণ আমি এর আগেও এদিক দিয়ে উঠেছি। আমার কাছে এদিক দিয়ে সহজ মনে হয়। ঝর্ণা কয়েকজন পর্যটকের লাভ দেওয়ার মুহূর্ত। এরপর কিছুক্ষণ পরেই আমি আবার উপর দিকে উঠে যাই। আমরা 2 জন ঝর্ণার পথ ধরে উঠেছি, আর আমাদের 2 জন বন্ধু
ওই পাহাড়ের ওদিক দিয়ে আসতেছে। পাহাড় মানে অনেক রিস্ক, খুব সাবধানের সাথে পা হাঁটাচলা করতে হবে। একটু থেকে একটু ভুল হলেই অনেক বড় দুর্ঘটনা করতে পারে। তো যারা পাহাড় আসবে খুব সাবধানের সাথে থাকবে। আর বিশেষ করে ঝর্ণায় আসলে যদি সাঁতার না জানেন তাহলে তো আরো মহা রিস্ক। আমাদের এক জুবাইর স্যার হালকা পানি খেয়ে ফেলেছে ঝর্ণাতে। আমাদের আকাশ ভাইও প্রথমবার আসলেন ট্রেকিং এর মধ্যে, একটু রিস্ক। আর আমাদের সাথে জুবাইরও ফার্স্ট টাইম না, তো স্যার একটু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, পানি খেয়ে ফেলছে হালকা করে। যাই হোক, আল্লাহ শুকরিয়া যে বিপদ মুক্ত। একটু সামনে যাওয়ার পর দেখতেছি গর্ত হওয়ার কারণে ওখানে পড়ে গেছি। তিনি পড়ছে একদম ওইখানে শেষ, একদম নিচেরটাতে, একদম প্রথম জান্নাতে। তারপর আমরা হাঁটা শুরু করি শেষ জন্য যাওয়ার জন্য। মোবাইল তো আমার, ঠিক আছে। তাহলে দর্শক, ভুল হয়েছে মোবাইল উপরে আনা এবং ওদের ভিডিও করা আমার খুবই ভুল হয়েছে। উনি ট্র্যাকিং করেছে, সেই দড়ি দিয়ে ভিডিও করাটা আমার ভুল হয়েছে। তো যা সম্ভব ঠিক আছে, আমি ভিডিওগুলো রিমুভ করার জন্য ব্লগের মধ্যে ভিডিওটা আসবে না, তাহলে আমার ব্লগের মধ্যে ভিডিওগুলো আসবে না, বিল দিবে, তারপর আমি ভিডিও পেড করব। বেশ কিছুক্ষণ হাঁটার পর কোনো ট্রেকিং ছাড়া আমরা চলে আসি শেষ জন্যই। কিন্তু শান্তির কোদে শেষ জন্য এসেও সেখানে শান্তি মিলছে না। অনেক পর্যটক। আমরা নিচের ঝর্ণা ফেলে উপরের ঝর্ণায় আসছি গোসল করার জন্য, কিন্তু পর্যটক অনেক বেশি হওয়ায় এই পানিগুলো অপরিষ্কার, ঘোলা ঘোলা পানি হওয়ার কারণে আমাদের গোসল করার ইচ্ছাটাই মরে গেল। জশনে আসলাম যদি না ভিজে ভালো লাগবে, তার জন্য এই ঘোলা পানিতেও এই ঝর্ণাতে ভিজলাম। নিচের ঝর্ণার চেয়ে এই ঝর্ণার পানি ঘোলা অনেক কম, নিচের ঝর্ণায় ঘোলা পানি অনেক বেশি ছিল ঝর্ণাতে। অনেক বেশি পর্যটক এবং ঝর্ণাতে এসে তেমন একটা মজা পাচ্ছি না। তার জন্য আমরা সবাই মিলে আবার সিদ্ধান্ত নিই আমরা একটু বিচের দিকে যাব। কিছুক্ষণ ঝর্ণার পানিতে আমরা গোসল করে তারপরে এই জায়গা থেকে চলে যাই। ঝর্ণা বা পাহাড়ে আসলে খুব সাবধানের সাথে থাকবেন এবং খুব সাবধানের সাথে হাঁটাচলা করবেন। আর সেই সাথে ঝর্ণা পাহাড়ের মধ্যে বৃষ্টি হলে এবং পর্যটক বেশি হলে সেই জায়গাটা আরও বেশি খারাপ হয়ে যায়, সেক্ষেত্রে অনেক বেশি সতর্ক থাকতে হয়। রূপসী ঝর্ণা অনেক বেশি পর্যটক হওয়ার কারণে এবং কয়েকদিন যাবৎ বৃষ্টি হওয়ার কারণে রাস্তাগুলো খুব পিচ্ছিল হয়ে গেছে এবং প্রচুর পরিমাণে কাদা হয়ে গেছে। যাই হোক, এই কাদার মধ্যে এই সব কিছু ট্রেকিং করে শেষ ঝর্ণা পর্যন্ত গিয়েছি। এখন আমরা চলে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। তারপর আমরা হাঁটতে বলতেছিলাম আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা নড়ালিয়া সি বিচে যাব, যেটা বর্তমানে চট্টগ্রাম মানুষের জন্য খুব জনপ্রিয় সি বিচ হয়ে উঠেছে। তো সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, যদিও আমাদের হাতে সময় কম, তারপর দেখি সেখানে যাওয়া সম্ভব হয় কিনা। পাহাড় থেকে নামার সময় সবসময় চেষ্টা করবেন কোনো কিছু ধরে নামার জন্য। ধরা চারা যদি নামতে যান তাহলে যদি হালকা পিছল খান তাহলে অনেক বড় দুর্ঘটনা করতে পারে। তারপর আমরা ভিতর থেকে হাঁটতে হাঁটতে প্রথম ঝর্ণার মধ্যে চলে আসছি। ঝর্ণা ও পাহাড়ে মেয়ে হোক, মেয়ে গার্লফ্রেন্ড হোক বা বন্ধু বান্ধব যেই হোক, যাকে নিয়ে আসেন না কেন, নিজের মধ্যে যদি একটু অতিরিক্ত ভাব থাকে সেটা পকেটের মধ্যে রেখে দিবেন। সেই ভাবটা এখানে দেখাবেন না, দেখবেন ভাব উল্টা আপনার হিতে বিপরীত হয়ে আপনার জীবনে বিপদ ঘটাতে পারে। দেখেন এই ভাই এই হোলের মধ্যে গোসল করতেছে, এই পানিটা যেখানে পড়তেছে এখানে বিশাল একটা হোল, পানির স্রোতে যদি ওই হোলে আটকে যান তাহলে আপনাকে ওইখান থেকে বাঁচানো, উদ্ধার করা খুবই কঠিন হয়ে যাবে। ঝর্ণা আনলে অবশ্যই সাঁতার জানা লাগবে, সাঁতার না জানলে তো অনেক বড় বিপদও করতে পারে। ঝর্ণায় আসলাম যদি লাফালাফি না করে তাহলে কি হয়, শেষে এসে কাপড় শুকিয়ে গেছে, তারপরে শেষে এসে লাভ দিয়ে ইচ্ছে করতে সবাই লাভ দিচ্ছে, তার জন্য সে উপর থেকে লাভ দিলাম পানিতে। তারপর আমরা সবাই ঝর্ণা থেকে একদম নিচে নেমে যাই, কিন্তু সেখানে পর্যটক কমছে না, পর্যটক আরও যেন বাড়ছে। বিকাল হচ্ছে যত পর্যটক বাড়ছে তত। আর প্রথম ঝর্ণাতে টুকটাক কয়েকটা দোকান আছে, খিদা লাগলে আপনি নাস্তা করতে পারবেন, নাস্তা করার জন্য উপযোগী কয়েকটা দোকান রয়েছে। যেহেতু আমাদের নড়ালিয়া সি বিচে যাওয়ার ইচ্ছা রয়েছে, তার জন্য আমরা ঝর্ণা থেকে তাড়াতাড়ি চলে আসি খাবার হোটেলে। অবশেষে আমরা চলে আসি আমাদের দোকানের কাছাকাছি। আমরা আমাদের খাবার হোটেলে এসে ফ্রেশ হয়ে আমরা আমাদের খাবারটা খেয়ে নিই। এখানে খাবার অর্ডার দিয়েছিলাম, আমাদের খাবার 120 টাকা করে। আর আমাদের খাবারের মধ্যে ছিল সবজি, ডাল, ডিম ভাজা, আলু ভর্তা ও সাদা ভাত। আর হোটেলগুলোতে আগে গোসল করার সুব্যবস্থা ছিল না, এখন গোসল করার সুব্যবস্থা আছে। রাস্তার মধ্যে দাঁড়িয়ে আপনি নিজেকে পরিষ্কার করে নিতে পারেন বা গোসল করে নিতে পারেন। আমাদের ট্যুরগুলো মূলত বাজেট ফ্রেন্ডলি হয়ে থাকে, তার জন্য আমরা খাবার অতিরিক্ত টাকা খরচ করে নিই। খাবো কম, ঘুরবো বেশি। এখানে খাবার হোটেলে গরু, মাছ, মুরগি দিয়ে ভাত খেলে আপনার 250 টাকা থেকে 300 টাকা খুঁজে থাকে। আমাদের ট্যুর ফ্রেন্ডলি বাজেট হয় আমরা 120 টাকা দিয়ে খাবার অর্ডার করি, যেগুলো আমাদের পেট ভরার জন্য যথেষ্ট। সো অবশেষে আমরা খাওয়া দাওয়া করে হাঁটা দিচ্ছি। আমরা মেইন রোডে চলে আসলাম কাছাকাছি। মেইন রোড থেকে আমরা এখন যাবো নড়াইলা সি বিচ। যদিও সেখানে গাড়ি আছে, তবে হাঁটতে বেশিক্ষণ সময় লাগে না, তার জন্য আমরা হেঁটে হেঁটে মেইন রোডে চলে আসি। তারপর মেইন রোডে এসে আমরা গাড়ি খুঁজতে থাকি নড়ালিয়া সি বিচে যাওয়ার জন্য, কিন্তু নড়ালিয়া সি বিচে যাওয়ার রাস্তাটা খুবই খারাপ, সেখানে গাড়ি নিয়ে যাওয়া যায় না, অনেক গাড়ি যেতেও চায় না। আমরা চলে যাচ্ছি বাঁশবাড়িয়া সি বিচে। বাঁশবাড়িয়া সি বিচ দিয়ে আমরা হেঁটে হেঁটে সেই নড়ালিয়া সি বিচের দিকে যাবো। রূপসী ঝর্ণা রাস্তার পয়েন্ট থেকে 30 টাকা বাস ভাড়া দিয়ে আমরা চলে আসি বাঁশবাড়িয়া বাজারে। দেখা যাক, সময় আমাদের হাতে খুবই কম, বিকালের মধ্যে আমরা সেখানে যেতে পারি কিনা। সেখানে যাবো, না হয় অন্য কোথাও চলে যাবো কাছাকাছি। যদিও তার পাশে
পাশাপাশি আরো অনেকগুলো সি বিচ আছে। বাঁশবাড়িয়া সি বিচ নেমে অনেক সিএনজি ও অটো রিক্সার সাথে কথা বলি যাতে আমাদেরকে নটালিয়া সি বিচে নিয়ে যায়, কিন্তু অনেক গাড়ি আর সিএনজি গুলো রাজি হয়নি ওখানে নিয়ে যেতে, কারণ ওখানে রাস্তা খুবই খারাপ। তারা সেম আমাদের মতন চিন্তা ভাবনা করে কথা বলতেছে যে বাঁশবাড়িয়া সি বিচে যেতে, সেখান থেকে হেঁটে হেঁটে তারা নটালিয়া সি বিচে যেতে পারবো আমরা। পরে কি আর করার, সময় যেহেতু আছে সেজন্য আমরা বাঁশবাড়িয়া সি বিচের দিকে চলে যাই। বাঁশবাড়িয়া বাজার থেকে অটো রিক্সা 150 টাকা ভাড়া দিয়ে আমরা চলে আসি বাঁশবাড়িয়া সি বিচে। এখানে এসে খাই আরেক বড় ধারা। বাঁশবাড়িয়া বাজারের ভিতর দিয়ে আনেনি, কারণ বিশাল একটা জ্যাম ছিল, সেজন্য রিক্সাওয়ালা আমাদেরকে অন্য একটা রাস্তা দিয়ে আমাদেরকে বিচে নিয়ে যাবে বলছিল, কিন্তু সেটারও কাছাকাছি যাওয়ার পর বিশাল এক জ্যাম। এই জ্যামটা হচ্ছে সন্দ্বীপের ফেরিঘাটের জন্য, যেটা বাঁশবাড়িয়া ফেরিঘাট নতুন উদ্বোধন হয়েছে। পরে অনেকক্ষণ ওয়েট করছি, দেখি বিশাল জ্যাম ছুটে না। পরে আমরা রিক্সা ভাড়া দিয়ে বিচের উদ্দেশ্যে হাঁটা শুরু করি। অনেক অনেক লম্বা জাম। এই লম্বা জামের মধ্যে যদি অটো রিক্সার মধ্যে বসে ওয়েট করতাম তাহলে আমাদের আর বিচ দেখা হতো না। যাই হোক, আমরা হাঁটা শুরু করছিলাম, এটাই আমাদের ভালো হয়েছে। এটাই হচ্ছে বাঁশবাড়িয়া ফেরিঘাট। এটার সম্পর্কে কোনো আইডিয়া ছিল না, আমার মনেই ছিল না যে এটা জামে আমাদেরকে অনেকক্ষণ রাস্তার মধ্যে বসে থাকতে হবে। যাই হোক, অবশেষে হেঁটে এসে আমরা এই সুন্দর ভিউটাও দেখতে পারতেছি। বাঁশবাড়িয়া সি বিচে ঢোকার ডান পাশ দিয়ে আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি নটালিয়া সি বিচের দিকে। কিছুক্ষণ হাঁটার পর সামনে একটা সুন্দর একটা রাস্তা পেয়েছি, যেটা দেখতে আসলে সুন্দর লাগতেছে। যদি সূর্যের আলো থাকতো তাহলে এখানে ছবি তুলতে অসাধারণ হবে। হালকা হালকা মেঘলা থাকে, আমাদেরও ভালো লাগতেছে এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে বা বসে আড্ডা দিই। রাস্তাটি খুবই সুন্দর দেখতে, সমতল সোজা একটা রাস্তা এবং দুই পাশে কিছু খেজুর গাছ আছে এবং কিছু অন্যান্য গাছও রয়েছে। এবং বেশি ভালো লাগতেছে খেজুর গাছের ছোট ছোট কিছু খেজুরও ধরেছে। যদিও তো ক্যামেরাতে বা কেমনটা যায় না, তবে বাস্তবে অনেক সুন্দর। আর দূর দূরান্তের পাহাড় দেখা যাচ্ছে। যেহেতু আমরা লেট করে ফেলেছি তার জন্য আমাদের নটালিয়া সি বিচে যেতে যেতে অনেক দেরি হয়ে যাবে। তার আগেই রয়েছে কুট্টা চি বিচ, তো আমরা সেই কুট্টা চি বিচের দিকেই প্রবেশ করি। প্রবেশ করতে অনেক ভালো লাগতেছে, কারণ বিশাল একটা মাঠ যেটাতে ঘাস যুক্ত রয়েছে। আকাশে মেঘ এবং সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে ভালোভাবে এই মাঠটা দেখা যাচ্ছে না, তবে মাঠটা অনেক বড় এবং প্রচুর পরিমাণে ঘাস রয়েছে। এখানে বসেও থাকে, আড্ডা দেওয়া যাবে এবং শুয়েও থাকতে পারবেন। এবং অনেকে দেখেছিলাম ফুটবল খেলতেছে এই ঘাসের উপর। আসলে এই জায়গাটাই ফুটবল খেলতেও বেশি ভালো লাগবে বা ক্রিকেট খেলতে পারলেও বেশি ভালো লাগবে। এরকম ঘাসযুক্ত বিশাল মাঠ সি বিচের পাশে আগে কখনো কোথাও দেখা যায়নি। এই জায়গাটা এখানে যেন অনেক বেস্ট। পাশে সি বিচ, আপনি এখানে ফুটবল খেললেন, ফুটবল খেলে আপনার মন চাইলে আপনি সমুদ্রের দিকে দৌড় মেরে কিছুক্ষণ গোসল করে আসতে পারলেন। এই জায়গাটা আসলে অনেক সুন্দর লাগতেছে আমার কাছে। পরে আমরা কিছুক্ষণ হেঁটে হেঁটে বিচের কাছাকাছি, পানির কাছাকাছি যাই। তবে এই জায়গাটা একটা সমস্যা হচ্ছে, এখানে তেমন বড় দোকান নেই, ছোটখাটো দোকান আছে। টুকটাক নাস্তা করার জন্য, চা খাওয়ার জন্য দোকান রয়েছে। সন্ধ্যা হয়ে গেছে, সূর্য ডুবে গেছে এবং সমুদ্রের মধ্যে ভাটা, জোয়ার নাই, তার জন্য পানি অনেক দূরে চলে গেছে। তাই আমরা পাশে এক সাইডে বসেই কিছুক্ষণ আড্ডা দিচ্ছি। বিচের যে বাতাসটা আছে সেটা অন্যান্য বাতাসের চেয়েও অনেক বেশি আরামদায়ক। যত গায়ে স্পর্শ লাগে ততই ভালো লাগে। সন্ধ্যা হয়ে যাচ্ছে, তারপর আমরা বসে আছি, বসে সেই মৃদু বাতাসটা এবং কিছুক্ষণ আড্ডা উপভোগ করতেছি। প্রায় সন্ধ্যা হয়ে রাত ঘনিয়ে আসে, আমরা অনেকক্ষণ থাকি, তারপর আমরা শহরে চলে যাওয়ার জন্য হাঁটা শুরু করি। তবে এখানে বেশি রাত করে থাকবেন না, বেশি সন্ধ্যা করেও থাকবেন না, কারণ এখানে অনেক সময় চিন্তাও হতে পারে, জায়গাটা সেফ না। আমরা এতক্ষণ ছিলাম কারণ অনেক পর্যটক এবং আশেপাশে অনেক লোক বেশি থাকার কারণে আমরা এতক্ষণ ছিলাম, বাট এই জায়গাগুলো সেফ না। আর সন্ধ্যার আগে চলে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এখানে গাড়ি পাইতে কষ্ট হয়। পরে আমরা অনেক কষ্টে, কোনো গাড়ি ছিল না, একটা গাড়ি ছিল সেটাও অন্যজন নিয়ে ফেলেছে। পরে আমরা কিছুক্ষণ হাঁটার পর অবশেষে একটা গাড়ি পেয়েছি, তাও এসে চলে যাচ্ছিল। তখন আমরা ডাক দিয়ে সেই গাড়িকে দাঁড় করাই এবং সেই গাড়িতে উঠে আমরা চলে আসি উত্তর বাঁশবাড়িয়া জোড়াবট্টল। সিএনজি জন প্রতি 20 টাকা করে ভাড়া নেই। অনেকক্ষণ হাঁটা এবং দৌড়াদৌড়ি করার পর আমাদের প্রচন্ড ক্ষুধা লেগেছে, তার জন্য আমরা একটা ভিতরের দিকে হোটেলের ঢুকে নাস্তা করে নিই। আমাদের নাস্তার মধ্যে ছিল 2টা পরোটা, হালুয়া, ডাল, তারপর নাস্তা শেষে চা, যা আমাদের টোটাল 150 টাকা আসে। জন প্রতি 38 টাকা করে আসে। তারপর জোড়াবট্টল থেকে জন প্রতি 30 টাকা ভাড়া দিয়ে বাসে করে চলে আসি একেখান। আমার ভিডিওটি এখানে শেষ করতেছি। ট্রাভেল ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন এবং বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন। আর আপনার ভিডিও নিয়ে কোনো মন্তব্য থাকলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।